নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতাটি আলোচনা করব। তো এই কবিতা আলোচনা করবার আগে আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে জানব, তারপরে কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিন্তু আলোচনা করব। মানে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বা এই পার্টে আমরা কিন্তু কবিতাটি পড়ব না, টেক্সট মানে যে টেক্সটটা আছে কবিতাটি পড়ব না, আগে আলোচনা করব, পরের ভিডিও থেকে আমরা কিন্তু শুরু করব। তো প্রথমে এই যে কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং, তার সম্পর্কে আমরা জানব তিনি কে ছিলেন। রবার্ট ব্রাউনিং ভিক্টোরীয় যুগের একজন প্রখ্যাত কবি। তিনি দক্ষিণ পূর্ব লন্ডনের ক্যাম্বারওয়েলে 1812 সালের 7ই মে জন্মগ্রহণ করেন। তার পিতামহ অর্থাৎ বাবা রবার্ট ব্রাউনিং, এটা মনে রাখতে হবে, যার নামের অংশীদার ছিলেন কবিও, এই রবার্ট ব্রাউনিংও ছিলেন তার বাবার নামেরও অংশীদার। তিনি ছিলেন একজন বিদ্বান, পেশায় ব্যাংক অফ ইংল্যান্ডের একজন করণিক। এবং এই যে রবার্ট ব্রাউনিং, তার মা অর্থাৎ কবির মা ছিল কে? সারা অ্যানা উইডম্যান, যিনি ছিলেন জার্মান স্কটিশ বংশোদ্ভূত একজন সংবেদনশীল শিল্পী। রবার্ট ব্রাউনিং 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল, আমরা বললাম আগেও। তো আমরা যেমন কি করছি, মাত্র একটা দুটো ভাষা শিখছি, তো এতে অনেক লাগছে। তিনি 15টি ভাষা জানতেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি কিন্তু কোনো স্কুলে পড়েননি। তিনি প্রাইভেট টিউটারের কাছে, তার মা বাবার কাছে যে গ্রন্থশালা, সেই গ্রন্থে বই পড়ে, মানে মূলত তিনি প্রাইভেট টিউটারের কাছে পড়েই কিন্তু বড় হয়েছেন। এবং রবার্ট ব্রাউনিংয়ের স্ত্রীর নাম কি ছিল? এলিজাবেথ ব্রিপ। এবং তিনি একজন ভিক্টোরীয় যুগের বিখ্যাত কবি, মনে রাখতে হবে। তো আমরা কিন্তু রবার্ট ব্রাউনিং সম্পর্কে জাস্ট এতটুকুই জানলাম। এবার এই কবিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করি আমরা, যে কবিতায় কী বলা আছে, শিরোনাম কে দেওয়া আছে কবিতায়? মাই লাস্ট ডাচেস। তো প্রশ্ন হতেই পারে যে মাই লাস্ট ডাচেস, মাই মানে আমার, লাস্ট মানে শেষ, ডাচেস মানে হচ্ছে স্ত্রী বা পত্নী। তো মাই মানে এখানে মাইটাকে, মাই বলতে কি কবিকে বোঝানো হয়েছে? না, দেখো কবিতায় লেখা আছে ফেরার একটি হচ্ছে রাজ্য, সেই ফেরা রাজ্যের রাজা অ্যালফানজো হচ্ছে মাই, তার কথাই বলা হয়েছে। লাস্ট মানে শেষ, আর ডাচেস মানে হচ্ছে স্ত্রী। এখানে অ্যালফানজোর স্ত্রী লক্রেজিয়ার কথা বলা হয়েছে। এই কবিতাটি, মাই লাস্ট ডাচেস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এর অর্থ কি, বুঝলাম না। তো ড্রামাটিক মনোলগ হলো একজন ব্যক্তি কথা বলবেন, মানে একজনই বলবেন, এবং বাকি দর্শক বা শ্রোতারা কেবল তারা শুনবেন, তারা কিন্তু কথা বলতে পারবে না। এই যে কবিতা মাই লাস্ট ডাচেস, এখানে কিন্তু আরও মনে রাখতে হবে, এবং 28টি কাপলেট এবং কিন্তু 56 লাইন রয়েছে এই কবিতায়। কবিতার রিদিম স্কেল হচ্ছে AABB, যেমন ওয়াল, কল, স্ট্যান্ডস, হ্যান্ডস, স্ট্যান্ডস। আর এই যে মাই লাস্ট ডাচেস, এই কবিতার আসল নাম হচ্ছে ইটালি, যেটি পাবলিশড হয়েছিল 1842 সালে। এই কবিতাটি নেওয়া হয়েছে ড্রামাটিক মনোলগেরই একটি অধ্যায়, বেলস অ্যান্ড প্রোমোগ্রানেট নামক গ্রন্থ থেকে। প্রোমোগ্রানেট নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বেলস অ্যান্ড প্রোমোগ্রানেট। তোমাদের আমি বললাম যে এই ড্রামাটিক মনোলগের অন্তর্গত কি, যে কেউ বলবে, মানে একজন বলবে আর কেউ শুনছে। তো এই কেউটা কে কবিতায়? কেউটা হচ্ছে অ্যান এনভয় অফ দ্য কাউন্ট। এনভয় মানে কি? দ্রুত, মানে হচ্ছে মেসেঞ্জার বা বার্তাবাহক বলে। এই কবিতা আমরা দেখতে পাবো জমিদারের দূত বা এনভয় এসেছেন, জমিদারের মেয়ের সাথে রাজার বিয়ের প্রস্তাব নিয়ে রাজার কাছে এসেছেন। আর আমরা এই কবিতায় দেখতে পাবো যে প্রথমত যে রাজারা যে কী পরিমাণে অত্যাচারী হতে পারে, তারা কতটা যে নিকৃষ্ট হতে পারে, তা কিন্তু কবিতায় ফুটে উঠেছে। এবং রানী বা মেয়েদেরকে তারা কিন্তু পণ্য বলে মনে করতো কবিতায়, তাদের পজিশনে রাখবার চেষ্টা করতো। যে রাজা বলতো সেই রানীদের, শুধু তুমি আমার, তুমি যে আমার, শুধু তুমি আমার, তুমি আমার ছাড়া কারো না, তুমি হাসবে তাও আমার জন্য, কাঁদবে তাও আমার জন্য, তুমি দাঁত দেখাবে তাও আমার জন্য, তোমার দাঁত আমি দেখবো, আমি ছাড়া কেউ দেখবে না। অর্থাৎ তুমি আমার পজিশনে থাকবে, এবং আমাকে ছাড়া তুমি কিন্তু কাউকে নিয়ে ভাবতে পারবে না। আর যদি এর অন্যতা হয়, তাহলে কিন্তু রাজাও
স্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে পিছু পা হতেন না, তাও কিন্তু আমরা কবিতায় পেয়েছি এবং তা কিন্তু আমরা আলোচনা করব। আমি আগেও বললাম যে কবিতায় যে উপস্থাপিত যে নাটকটি, এই যে এর উপস্থাপনা করেছে, এর প্রেক্ষাপট হলো ফেরেরা, ডিউডমস ফেরেরার কথা বলেছেন। একজন কাউন্টের বার্তাবাহক বা জমিদারের বার্তাবাহক ডিউকের কাছে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে এবং ডিউক কাউন্টের মেয়েকে বিয়ে করতে চান। কতটা নিকৃষ্ট রাজা! তো তখনই এই ডিউক কাউন্টকেই কিন্তু এই পুরোটা যে আমরা গল্পে পাচ্ছি, কবিতায় পাচ্ছি, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, কবিতায় তার সামনে বলা হয়েছে। দূত বা এনভয় এসেছেন জমিদারের মেয়ের সাথে রাজার বিয়ের প্রস্তাব নিয়ে রাজার কাছে এসেছেন। আর আমরা এই কবিতায় দেখতে পাবো যে প্রথমত যে রাজারা যে কী পরিমাণে অত্যাচারী হতে পারে, তারা কতটা যে নিকৃষ্ট হতে পারে তা কিন্তু কবিতায় ফুটে উঠেছে এবং রানী বা মেয়েদেরকে তারা কিন্তু পণ্য বলে মনে করতো কবিতায়, তাদের পজিশনে রাখবার চেষ্টা করতো। যে রাজা বলতো সেই রানীদের, শুধু তুমি আমার, তুমি যে আমার, শুধু তুমি আমার, তুমি আমার ছাড়া কারো না, তুমি হাসবে তাও আমার জন্য, কাঁদবে তাও আমার জন্য, তুমি দাঁত দেখাবে তাও আমার জন্য, তোমার দাঁত আমি দেখবো, আমি ছাড়া কেউ দেখবে না। অর্থাৎ তুমি আমার পজিশনে থাকবে এবং আমাকে ছাড়া তুমি কিন্তু কাউকে নিয়ে ভাবতে পারবে না। আর যদি এর অন্যতা হয় তাহলে কিন্তু রাজাও স্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে পিছু পা হতেন না, তাও কিন্তু আমরা কবিতায় পেয়েছি এবং তা কিন্তু আমরা আলোচনা করব। কাউন্টের বার্তাবাহককে দেয়ালে ঝোলানো তার স্ত্রীর শেষ স্ত্রীর চিত্র দেখান। বুঝতে হবে, শেষ স্ত্রী মানে কিন্তু রাজার কিন্তু আগে অনেক স্ত্রী ছিল, একজন নয়। যে মাই লাস্ট ডাচেস মানে কি শেষ, শেষ মানে কি, স্ত্রী তো একটাই হয়, কিন্তু হচ্ছে শেষ স্ত্রী মানে আগেও ছিল। তিনি কাল্পনিক চিত্রশিল্পী ফা প্যানলপের আঁকা চিত্রকর্মের জীবন সদৃশ গুণের প্রশংসা করেছেন। তিনি ভদ্র মহিলার গালে স্পট অফ জয়ের উল্লেখ করেন। তবে প্রশ্ন হতে পারে স্পট অফ জয় কি? স্পট অফ জয় হচ্ছে যে আমরা যখন হাসি আমরা মেয়েরা যখন হাসে তখন যে গালে যে একটা টোলা পড়ে, একটা যে টোলা পড়ে, সেটাকেই কিন্তু বলছে স্পট অফ জয়। এবং ভদ্র মহিলার গালের বিশেষ রক্তিম আভার কারণ ও পরিণতি ব্যাখ্যা করেন। তিনি তার শেষ ডাচেসের স্বভাব নিয়ে তিক্ত মন্তব্যও করেন। অর্থাৎ এই যে তার লাস্ট স্ত্রী বা শেষ ডাচেস, যেটাই যা বলো, শেষ পত্নী বা স্ত্রী, তাকে নিয়েও কিন্তু তিক্ত খারাপ মন্তব্য করেন। তিক্ত বলতে তার সম্পর্কে কিন্তু খারাপ মন্তব্য করেন। তিনি স্বীকার করেন যে তার স্ত্রী অর্থাৎ শেষ স্ত্রী তাকে ভালোবাসতেন এবং তাকে দেখে হাসতেন। কিন্তু তিনি স্বীকার করতেন যে তার শেষ স্ত্রী তাকে দেখে হাসতেন, তাকে ভালোবাসতেন। কিন্তু ডিউককে যা বিরক্তি করা কিন্তু এই যে এত ভালোবাসা, এত হাসার পরেও ডিউককে কিসের জন্য বিরক্তি বোধ করেছিল বা ডিউক কিসের জন্য বিরক্তিবোধ হয়েছিল তা হলো কারণ হলো শেষ ডাচেসের হাসি এবং গালের যে রক্তিম আভা কারণে অন্যদেরও সমানভাবে খুশি করতেন। অর্থাৎ রানী শুধুমাত্র রাজাদের খুশি করতেন না হাসিয়ে, তিনি কি করতেন? তিনি কিন্তু অন্যদেরকেও খুশি করতেন। তিনি রাজাকেও যেমন দেখতেন সমান সম্মান এবং শ্রদ্ধার সামনে, তো ঠিক তেমনই এই লাস্ট ডাচেস বা রাজার স্ত্রী অন্যদেরকেও কিন্তু সমান নজরে সমান সম্মানের সহিত দেখতেন। কিন্তু এটা রাজা ভালো চোখে দেখতেন না। তার কাছে বলছেন যে তুমি আমাকে নিয়ে হাসবে, আমাকে নিয়ে কাঁদবে। আমি আগেও বললাম রাজা চাইতেন কি, যে তিনি যাতে আমাকেই দেখেন, আমাকে নিয়েই কথা বলেন, আমাকে নিয়ে ভাবেন, অন্যকে নিয়ে যাতে কোনো কথা না ভাবে। এইটাই কিন্তু তাকে বিরক্তিবোধ করতো। আর রাজা দেখতে পেত স্ত্রী কিন্তু সবাইকে নিয়ে ভাবছে, সবাইকে সম্মান করছে, সেই জন্যই কিন্তু রাজা বিরক্তিবোধ করতেন। তো এই যে রানীর বা স্ত্রীর তুচ্ছ ত্রুটির জন্য তাকে দোষারোপ করা ডিউকের পদমর্যাদা এবং সম্মানের পরিপন্থী। সুতরাং ঈর্ষা এবং প্রচণ্ড অধিকারবোধের বাহুলতায়
জ্বলে তিনি আদেশ দেন, অর্থাৎ তিনি কিন্তু প্রচণ্ড রেগে গেছেন তার লাস্ট ডাচেসের প্রতি, এবং কি করছেন, আদেশ দেওয়া হচ্ছে যে ডাচেসকে হত্যা হয়, ডাচেসকে হত্যা করা হয়, যে আদেশ দিয়েছিলেন ডাচেসকে হত্যা করো, তাই বলছে ডাচেসকে হত্যা করো, এবার অনেক হয়েছে। রাজার আদেশে কিন্তু সেই ডাচেসকে হত্যাও করা হয়। ঠিক এই প্রসঙ্গের পরেই ডিউক ঠিক তারপরেই যৌতুকের প্রশ্নে ফিরে আসেন এবং কাউন্টের মেয়েকে বিয়ে করার জন্য একটি বড় অঙ্কের যৌতুকের প্রত্যাশার কথা উল্লেখ করেন রাজা। ঠিক একই সঙ্গে একই নিঃশ্বাসে ডিউক উল্লেখ করেন যে তিনি প্রাথমিকভাবে কাউন্টের সুন্দরী কন্যার প্রতি আগ্রহী। মানে আমরা এখানেই বুঝতে পারছি রাজা কতটা অমানবিক হয়। এই তো তার স্ত্রীকে হত্যা করে আবার তিনি কিন্তু বিয়ে করতে যাচ্ছেন। তো এবং যৌতুকে তার কোনো আগ্রহ নেই, অর্থাৎ রাজা কোনো যৌতুক চান না, তার বেশি আকর্ষণ বা অ্যাট্রাকশান সেই কাউন্টের সুন্দরী কন্যার প্রতি। নিচে গিয়ে ডিউক দেবতা দূতকে রোমানদের দ্রুত দেবতা নেপচুনের মূর্তিটি দেখান, সমুদ্র দেবতা যে নেপচুনের যে মূর্তি সেটা কিন্তু দেখান। তাহলে আমরা জানি যে ডিউক দূতকে রোমানদের সমুদ্র দেবতা, তাহলে রোমানদের সমুদ্র দেবতাকে নেপচুনের মূর্তি কিন্তু দেখান। তো এই যেখানে দেখান দেবতা একটি সিন্ধু ঘটকে বসে আছেন। এই শিল্পকর্মটি, এই যে বসে আছেন, এই যে শিল্পকর্মটি বিখ্যাত ভাস্কর, মনে রাখতে হবে আমাদের, ক্লজ অফ ইসব্রুকের করা তৈরি করা। তাহলে এই যে শিল্পকর্মটি বিখ্যাত ভাস্কর ক্লজ অফ ইসব্রুকে তৈরি করা, মনে রাখতে হবে। তো এই কবিতার মাধ্যমে আমরা এতটুকুই সংক্ষিপ্ত জানলাম। পরের ভিডিও থেকে আমরা কিন্তু সেই টেক্সট বা লাইন আমরা কিন্তু বুঝে নেব বা বুঝিয়ে দেবো তোমাদের।